সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইনকাম অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। এই বিষয়টি ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট উভয় গ্রুপের জন্যই দরকার, খুব প্রয়োজনীয়। প্রিয় শিক্ষার্থীরা, আহ, আজকের ক্লাসে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অর্থনীতি ও পরিবেশ দুই ক্ষেত্রকেই একসঙ্গে স্পর্শ করে। বিষয়টির নাম ইনকাম ডিস্ট্রিবিউশন বা আয় বন্টন। অর্থনীতিতে শুধু আয় টাকা পয়সার হিসাব নয়, এটি এক সমাজে মানুষের জীবনমান, সুযোগ সুবিধা ও পরিবেশের উপর গভীর প্রভাব ফেলে। আমরা জানি, যখন কোনো সমাজের আয় সমানভাবে বণ্টিত হয় না, তখন ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান তৈরি হয়, যা শুধু সামাজিক বৈষম্যই নয়, বরং পরিবেশগত বৈষম্যেরও জন্ম দেয়। ধনীদের ভোগের ধরন যেমন বাড়ে, তেমনি দরিদ্ররা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে পরিবেশের উপর চাপ বাড়ে। এই আলোচনায় আমরা আয় বন্টনের ধারণা, এর পরিমাপের উপায় এবং এর পরিবেশগত প্রভাব সম্পর্কে জানব। আমরা দেখব কিভাবে লরেন্স কার্ভ একটি দেশের বৈষম্যের চিত্র তুলে ধরে এবং কিভাবে গিনি কোএফিসিয়েন্ট এই বৈষম্যকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করে। এছাড়া আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ, যা দেখায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ দূষণের মধ্যে সম্পর্ক। প্রথমে শিল্পায়ন দূষণ বাড়ায়, কিন্তু আয় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ পরিচ্ছন্ন পরিবেশের দাবিও তোলে। তাই অর্থনীতি ও পরিবেশের এর দ্বৈত সম্পর্ক বোঝা খুব জরুরি। এই ক্লাসের মাধ্যমে আপনারা শুধু সূত্র বা গ্রাফই নয়, বরং আয় বন্টনের পিছনে সামাজিক ও পরিবেশগত যুক্তিগুলোও বুঝতে পারবেন। ইনকাম কাকে বলে? ইনকাম বলতে আমরা সাধারণত মানি ইনকামের কথা মনে করি, ক্যাশের কথা চিন্তা করি, কিন্তু ইনকাম বলতে বোঝায় কিন্তু অনেক কিছু। ইট মিনস দ্য টোটাল অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এখানে যত গুডস আছে, সার্ভিস আছে, দ্যাট এ পার্সন রিসিভস, একটা পার্সন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিসিভ করে, অ্যান্ড দাস দেয়ার ইজ নট নেসেসারিলি মানি অর ক্যাশ ইনভলভ। এটা শুধুমাত্র মানি হইতে হবে বা ক্যাশ হইতে হবে এমন কোনো বিষয় নয়। মানে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ গুডস এবং সার্ভিস রিসিভ করে, এটাকে আমরা ইনকাম বলি অর্থনীতির ভাষায়। এই স্লাইডটি দেখাচ্ছে যে আয় বৃদ্ধি পরিবেশগত উন্নতিতে কিভাবে নানাভাবে প্রভাব ফেলে। আয় বাড়লে মানুষ ঝুঁকি কমাতে বা রিডাকশন ইন রিস্ক কমাতে বেশি বিনিয়োগ করে, যেমন নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যকর জ্বালানি বা বন্যা প্রতিরোধী অবকাঠামো। ফলে পরিবেশগত ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকি কমে। অবসর ও বিনোদনের চাহিদা বাড়ায়। পার্ক, ইকোট্যুরিজম, খেলার মাঠের মতো সবুজ অবকাঠামোর উন্নয়ন, যা শহরের বাসযোগ্যতা বাড়ায়। হেডনিক মডেল দেখায় যে পরিচ্ছন্ন বাতাস, কম শব্দ দূষণ, পার্কের নিকটতা, এসব সুবিধা সম্পত্তির দামে প্রতিফলিত হয়। তাই স্থানীয় সরকার ও ডেভেলপাররা পরিবেশ মান রক্ষায় প্রণোদনা পায়। মিসেলেনিয়াস অ্যামেনিটিস বলতে পানি নির্ভর সেবা, গাছপালা, ছায়াযুক্ত ফুটপাত, সাইক্লিং লেন ইত্যাদি বোঝায়, যেগুলো জীবনের সুবিধা ও স্বাস্থ্য উপকার বাড়ায়। দৃশ্যমানতা উন্নত হলে ধোঁয়া ধুলা কমে, সড়ক নিরাপত্তা ও নগর নান্দনিকতা দুটোই ভালো হয়। সর্বশেষে নগর স্যানিটেশন, বায়ু নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজে বিনিয়োগ বাড়ে, যার ফলে রোগ সংক্রমণ কমে এবং শহর টেকসই পথে এগোয়। সংক্ষেপে, আয় ও আয় বন্টন উন্নত হলে ব্যক্তি ও সরকার উভয় স্তরে পরিবেশগত গুণমানের জন্য চাহিদা ও ব্যয় বৃদ্ধি পায়, যা সামগ্রিকভাবে উন্নত পরিবেশ ফলায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টাল কুজনেস কার্ভ। এখানে এনভায়রনমেন্টাল কুজনেস কার্ভ নিয়ে আমি আগেও কথা বলেছি। এখানে আহ, আমরা যদি ইকোনমিক ইন্ডিকেটরগুলি এক্স অ্যাক্সিসে চিন্তা করি এবং পলিউশন পার ক্যাপিটা যদি ওয়াই অ্যাক্সিসে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ইন্ডিকেটর যদি আমরা সেটা পার ক্যাপিটা ইনকামও ধরি, পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরিবেশের প্রথম দিকে পরিবেশের কিছুটা ক্ষতি হয়, পরবর্তীতে এটি কমতে শুরু করে এবং ইমপ্রুভমেন্টের দিকে অগ্রসর হয়। তো সুতরাং আহ, আয়ের যে বিষয়টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ, আয় প্রথম দিকে বাড়লে এক ধরনের ইনিকোয়ালিটি বৃদ্ধি পায়, আবার আয় যখন আরো বৃদ্ধি পেতে থাকে তখন ইনিকোয়ালিটি কমতে শুরু করে, যেটার সাথে আমাদের আজকের ইনকাম ডিস্ট্রিবিউশনের একটি সম্পর্ক আছে। এই স্লাইডে ইনকাম ডিস্ট্রিবিউশন বা আয় বন্টনের ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে। আয় বন্টন বলতে বোঝায় একটি দেশের মোট উৎপাদিত সম্পদ বা মোট দেশজ উৎপাদন বা জিডিপি কিভাবে জনগণের মধ্যে ভাগ হয়ে যায়। এটি অর্থনীতির একটি মৌলিক বিষয়, কারণ
আয়কে কতটা পাচ্ছে এটি সামাজিক ন্যায্যতা, ভোগের ধরন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থনৈতিক তত্ত্ব ও নীতি প্রণয়নে আয় বন্টনের বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ ছিল, কারণ অসম আয় বন্টন অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে, যা সমাজে অস্থিরতা ও পরিবেশগত চাপ বাড়ায়। স্লাইডে আরও উল্লেখ করা হয়েছে ইনকাম ইনইকুয়ালিটি বা আয় বৈষম্য, যা দ্বারা আহ, বোঝা বোঝা হয় বা বোঝা যায় অর্থনীতির অংশগ্রহণকারীদের মধ্যে আয় কতটা অসমভাবে বণ্টিত হয়েছে। এটি দেশভেদে বা বৈশ্বিকভাবে মাপা হয়, যেমন কোনো নির্দিষ্ট দেশের অভ্যন্তরে ধনী দরিদ্রের ব্যবধান বা সারা বিশ্বের আয়ের অসমতা। সংক্ষেপে এই স্লাইডটি শিক্ষার্থীদের আয় বন্টনের ধারণা ও বৈষম্য পরিমাপের ভিত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, যা পরবর্তী আলোচনায় লরেন্স কার্ভ ও গিনি সহগের মতো বিশ্লেষণমূলক উপকরণের সঙ্গে সংযুক্ত হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর একটি ম্যাপ আছে, ম্যাপের মধ্যে ইনইকুয়ালিটিটি দেখানো হয়েছে গিনি কোফিশিয়েন্টের মাধ্যমে, বা এটা আসলে গিনি ইন্ডেক্স, যেটা শতকরা হার হিসেবে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অসমতা, আহ, আহ, বেশ অসমতা আছে কিছু কিছু কান্ট্রিতে। আহ, আমেরিকাতে অসমতা একটু কম আছে। না, আমেরিকাতেও অসমতা অনেক আছে। কানাডাতে অসমতা একটু কম আছে। বাংলাদেশের কোনো তথ্য এখানে নেই। ভারতে অসমতা অনেক আছে। এই কালারগুলো দেখে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। এটি হচ্ছে লরেন্স কার্ভ। এটি হচ্ছে লরেন্স কার্ভ। এই লরেন্স কার্ভের মধ্যে আমরা যে জিনিসটা বুঝতে পারি, এক্স এক্সিস এর মধ্যে পার্সেন্টেজ অফ হাউস হোল্ডস এবং ওয়াই এক্সিস এ পার্সেন্টেজ অফ ইনকাম থাকে। এই কার্ভটি দেখে, লরেন্স কার্ভটি দেখে আমরা বুঝতে পারি যে এখানে সম্পদের সমতা বা অসমতা কতটুকু আছে, এটা বুঝতে পারি। এই লাইনটি হচ্ছে লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি লাইন, আর এটি হচ্ছে লরেন্স কার্ভ। এই যে লাল অরেঞ্জ কালারের যে রেখাটি আছে, এটা হচ্ছে লরেন্স কার্ভ। এই লরেন্স কার্ভ দিয়ে আমরা বুঝতে পারি যে এই সমাজে আহ, সম্পদের অসমতা কতটুকু আছে। ঠিক আছে? তো আহ, আমরা এবার দেখব এই স্লাইডে লরেন্স কার্ভ বা লরেন্স বক্ররেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আয় বন্টন বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক উপকরণ। এটি মূলত একটি গ্রাফ যা একটি অর্থনীতির মোট আয় বা সম্পদের কত অংশ জনসংখ্যার নির্দিষ্ট শতাংশের হাতে রয়েছে তা প্রদর্শন করে। এখানে এক্স অক্ষ বরাবর দেখানো হয় মোট পরিবারের শতকরা হার, এবং ওয়াই অক্ষ বরাবর দেখানো হয় তাদের হাতে থাকা আয় বা সম্পদের শতকরা হার। এই বক্ররেখা আয় বন্টনের সামগ্রিক চিত্র তুলে ধরে। যদি আয় সমানভাবে বণ্টিত হয়, তাহলে বক্ররেখাটি হবে একটি সোজা 45 ডিগ্রি লাইন, কিন্তু বাস্তবে বক্ররেখা যত নিচের দিকে বাঁকা হবে, আয় বৈষম্য তত বেশি বোঝা বোঝা যায়। এই বক্ররেখা শুধু আয় নয়, সম্পদ বন্টন বিশ্লেষণেও ব্যবহৃত হয় এবং সমাজে সামাজিক বৈষম্যের একটি পরিমাপক হিসেবেও বিবেচিত হয়। এটি প্রথম তৈরি করেন মার্কিন পরিসংখ্যানবিদ ম্যাক্স লরেন্স 1905 সালে আয় বন্টনের অসাম্যকে চিত্রায়িত করার উদ্দেশ্যে। ফলে লরেন্স বক্ররেখা অর্থনীতি, সমাজবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান সব ক্ষেত্রে ন্যায্যতা ও বৈষম্যের পরিমাণ বোঝার একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এই স্লাইডে লরেন্স বক্ররেখার প্রতিটি বিন্দুর অর্থ এবং সমান আয় বন্টনের ধারণা ব্যাখ্যা করা হয়েছে। এখানে বলা হয়েছে লরেন্স বক্ররেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট আয় বন্টনের অবস্থা প্রকাশ করে, যেমন সমাজের নিচের 20% পরিবার মোট আয়ের 10% পায়। এটি আয় বৈষম্যের একটি বাস্তব চিত্র তুলে ধরে। যদি কোনো সমাজে আয় সম্পূর্ণ সমানভাবে বণ্টিত হতো, তাহলে প্রত্যেক ব্যক্তি একই আয় পেতেন। সেক্ষেত্রে সমাজের নিচের n% জনগণ সবসময় মোট আয়ের n% অংশ পেত, অর্থাৎ আয় বন্টন সম্পূর্ণ ন্যায্য হতো। এই আদর্শ অবস্থাকে গ্রাফে প্রকাশ করা হয় একটি সোজা রেখা দ্বারা, যার সমীকরণ y=x। এই রেখাটিকে বলা হয় লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি বা 45 ডিগ্রি রেখা, যা বোঝায় আয় বন্টনের সম্পূর্ণ সমতা। বাস্তবে লরেন্স বক্ররেখা যত বেশি এই রেখা থেকে দূরে থাকবে, সমাজে সমাজে আয় বৈষম্য তত বেশি বিদ্যমান থাকবে। ফলে এই ধারণাটি শিক্ষার্থীদের আয় বন্টনের বাস্তব ও আদর্শ অবস্থার মধ্যে পার্থক্য বোঝাতে সহযোগিতা করে। এখানে আমরা দেখি যে এই বিষয়গুলো নিয়ে আপনারা এর আগে পড়েছেন। আমরা যদি একটা সরল রেখা দেখি y=mx+c, তাহলে এরকম একটা রেখা আমরা চিন্তা করতে পারি। এখানে mx হচ্ছে রাইজ ওভার রান, ডেল ওয়াই বাই ডেল এক্স। সুতরাং একটা রেখা যদি অরিজিন দিয়ে যায়, তাহলে তার সে রেখাটি কি হবে? সে রেখাটি হবে y=x। এই জিনিসটি, এই ধারণাটি আমি আপনাদেরকে দিতে চেয়েছি। এখানে এম ইজ ইকুয়াল টু রাইজ ওভার রান, মানে 1/1 ইজ ইকুয়ালস টু 1।
এর ফলে এই রেখাটি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। ফলে লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি বলতে আমরা যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স রেখা বা 45 ডিগ্রি রেখা। এখন লরেন্জ কার্ভ আমরা কিভাবে ড্র করব, এটা একটা মুখ্য বিষয়। আহ, আমি আহ, উম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরেন 10 জন ব্যক্তির 10টি ইনকাম আছে, 10 ধরনের 10টি ইনকাম আছে। এই ইনকামটি কিভাবে, এই ইনকাম থেকে আমরা কিভাবে লরেন্স কার্ভ তৈরি করতে পারি এটি দেখার জন্য প্রথমে আমার যে টোটাল ইনকামটা আমি ক্যালকুলেট করে নিলাম। তারপরে ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম ইন ইচ কুইন্টাল। এখানে এই 10টি ইয়াকে আহ, আহ, আয়কে আমি 5টি কুইন্টালে ভাগ করে নিলাম, তাহলে প্রতিটি কুইন্টালে 2টি করে আয় থাকবে, তাই তো? তাইলে এই 2টি আয়ের আয়কে আমি যোগ করে নিলাম প্রথমে। প্রত্যেকটা কুইন্টালে টোটাল আয় কত আছে এটা বের করলাম। এই জন্য আমার কুইন্টালের হিসাবগুলি কি হবে, একটা হবে 20%, একটা হচ্ছে 40%, একটা হচ্ছে 60, একটা 80, আর একটা 100। তাইলে এই দুইটি আয়কে আমি প্রত্যেকটা কুইন্টালে ভাগ করে নিলাম। এবার এটার যে টোটাল আছে, এই টোটালের প্রত্যেকটি কুইন্টালে তার আয়গুলো, এক একটা কুইন্টালের আয় কত পার্সেন্ট আছে এটা আমরা বের করব। তারপরে আমরা এটাকে যেমন ধরেন এখানে 0.028 আছে, 0.13 আছে, 0.028কে আমরা 0.03 দিলাম, 0.138কে আমরা 1.4 দিলাম, এভাবে একটু রাউন্ড আপ করে নিব আমরা ফিগারগুলো। এখানে আমাদের ফিগারগুলো কিন্তু ডিসিমালে থাকতে হবে, পার্সেন্টেজে থাকলে হবে না, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা এটাকে কিউমুলেটিভ করব, এই কুইন্টালগুলো ঠিক রেখে আমরা কিউমুলেটিভ করে এই কিউমুলেটিভ ফিগারটি আমরা মাঝখানে রাখবো, এবং দুই পাশে আমাদের যে কুইন্টালের যে ফিগারগুলো আছে সে ফিগারগুলো রাখবো। এই যেমন এখানে এটা হচ্ছে 20%কে আমি 0.2 দিলাম। এখানে 0 এবং 1 এগুলো হচ্ছে আমার লরেন্স কার্ভ তৈরি করার সুবিধার জন্য আমি 0 থেকে শুরু করেছি, যাতে রেখাটা একদম 0 থেকে শুরু হয়। তো এখানে 0.2 হচ্ছে 20%, 0.4 হচ্ছে 40%, 0.6 হচ্ছে 60%, 0.8 হচ্ছে 80%। ঠিক আছে? এভাবে সেম এই যে ফিগারগুলো আছে, এই যে কলামটা আছে, এই কলামটা আমি ডান দিকে নিয়ে দিলাম, আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফিগারটা। এই কিউমুলেটিভ ফিগারটা আমি এবার এই সবগুলোকে সিলেক্ট করে যখন স্ক্যাটার ডায়াগ্রাম করব, স্ক্যাটার ডায়াগ্রামে যখন আমি একটা ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করব, তখন আমি এরকম একটা রেখা পাবো। এই রেখাতে এই জিনিসটি হচ্ছে লরেন্স কার্ভ। এটাই হচ্ছে লরেন্স কার্ভ। এভাবে আমরা লরেন্স কার্ভকে তৈরি করতে পারি। তাইলে এই স্লাইডে আমরা গিনি কোএফিসিয়েন্ট বা গিনি সহগের ধারণাটি ব্যাখ্যা করি, যা আয় বৈষম্য পরিমাপের একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক সূচক হিসাবে আমরা জানি। গিনি সহগ হলো সেই ক্ষেত্রফল যা আয় বন্টনের সম্পূর্ণ সমতার রেখা এবং প্রকৃত লরেন্স কার্ভ এর মধ্যে অবস্থিত। সহজভাবে বললে এটি নির্দেশ করে সমাজে আয় কতটা সমান বা অসমভাবে বিতরণ হয়েছে। যদি গিনি সহগের মান 0 হয় তবে আয় সম্পূর্ণ সমানভাবে বন্টিত হয়েছে বোঝায়। আর মান যত একের দিকে যায় তত আয় বৈষম্য বেড়ে যায়। অর্থাৎ এক ব্যক্তি যত বেশি আয় করছে এবং অন্যরা যত কম আয় করছে, গিনি সহগ তত বাড়বে। এই সূচকটি উদ্ভাবন করেন ইতালীয় পরিসংখ্যানবিদ কোরাডো গিনি, যিনি 1912 সালে তার বিখ্যাত প্রবন্ধ ভেরিয়েবিলিটি অ্যান্ড মিউটেবিলিটিতে এটি প্রকাশ করেন। আজকের দিনে বিশ্বব্যাপী গিনি সহগ ব্যবহৃত হয় দেশ বা অঞ্চলের আয় বৈষম্যের মাত্রা তুলনা করার জন্য, যা অর্থনৈতিক ন্যায়বিচার ও সামাজিক স্থিতিশীলতা বোঝার একটি নির্ভরযোগ্য মানদণ্ড। এই স্লাইডে গিনি কোএফিসিয়েন্ট বা আহ, গিনি সহগের মান ও অর্থের বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি মূলত আয় বা বৈষম্যের সম্পদের বৈষম্য পরিমাপের একটি পরিসংখ্যানিক সূচক, যা সমাজে আয় কতটা সমানভাবে বণ্টিত হয়েছে তা নির্দেশ করে। গিনি সহগের মান সর্বদা 0 থেকে 1-এর মধ্যে থাকে। মান যত কম হবে আয় তত বেশি সমানভাবে বণ্টিত হয়েছে বোঝায়। আবার মান যত বেশি হবে আয় তত বেশি অসমভাবে বণ্টিত হয়েছে বোঝায়। অর্থাৎ নিম্ন গিনি সহগ অর্থনৈতিক সমতা নির্দেশ করে, আর উচ্চ গিনি সহগ অর্থনৈতিক বৈষম্য বাড়ার ইঙ্গিত দেয়। যখন গিনি সহগের মান 0 হয় তখন বোঝায় সমাজের প্রত্যেক ব্যক্তি সমান আয় করছে। এটি হলো পারফেক্ট ইকুয়ালিটি বা সম্পূর্ণ সমতা। আর যখন 1 হয় তখন বোঝায় একজন ব্যক্তির হাতে সব আয় রয়েছে, বাকিদের
আয় শূন্য। এটি পারফেক্ট ইনইকুয়ালিটি বা সম্পূর্ণ বৈষম্যের অবস্থা। সুতরাং গিনি সহগ আমাদের সমাজের আয় বন্টনের বাস্তব চিত্র বোঝাতে সাহায্য করে এবং অর্থনৈতিক ন্যায্যতা বা সামাজিক অসাম্যের পরিমাপে এটি সবচেয়ে কার্যকর সূচকগুলির একটি। এই স্লাইডে মেজারমেন্ট অফ গিনি কোফিসিয়েন্ট এবং গিনি ইন্ডেক্স বা গিনি সহগ ও গিনি সূচকের পরিমাপ প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে। গিনি সহগ নির্ধারণ করা হয় লরেন্জ বক্ররেখার ক্ষেত্রফলের উপর ভিত্তি করে। এখানে বলা হয়েছে যদি সম্পূর্ণ সমতার রেখা ও লরেন্জ বক্ররেখার মাঝের ক্ষেত্রফল এ হয় এবং লরেন্জ বক্ররেখার নিচের ক্ষেত্রফল বি হয়, তাহলে গিনি সহগের মান হবে এ বাই এ প্লাস বি। অর্থাৎ আয় বন্টনের বৈষম্য যত বেশি হবে, ক্ষেত্রফল এ তত বড় হবে এবং সহগের মানও তত বাড়বে। এই পদ্ধতি আয় বৈষম্যের একটি গাণিতিক মাপ প্রদান করে যা সমাজের আয় বন্টনের বাস্তব চিত্র তুলে ধরে। অন্যদিকে গিনি ইন্ডেক্স হলো একই গিনি সহগকে শতকরা রূপে প্রকাশ করার একটি সহজ পদ্ধতি, যেখানে গিনি সহগকে 100 দ্বারা গুণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি গিনি সহগ 0.35 হয়, তবে গিনি সূচক হবে 35, মানে 35। এই সূচক আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় দেশগুলোর আয় বৈষম্য তুলনা ও বিশ্লেষণের জন্য, যা অর্থনৈতিক ন্যায় বিচার ও উন্নয়ন নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমরা দেখতে পারি যে আম, আমরা যদি আমাদের কাছে লরেন্স কার্ভ যদি নাও থাকে, আমাদের কাছে এই ডাটাগুলো থাকলে আমরা গিনি কোএফিসিয়েন্ট বের করতে পারবো। আহ, আমরা যেটা দেখেছি, আমি যদি আবার আহ, আহ, লরেন্স কার্ভটাতে যাই, এই যে লরেন্স কার্ভটা, এখানে এই যে এরিয়াটা আছে, এটাকে বলা হয় এ এবং এইটাকে বলা হয় বি। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 0.5। যেহেতু এখানে যে টোটাল একের মধ্যে আছে, একের অর্ধেকটা, এইটা 50%, এটা 50%, এই জন্য এই এরিয়াটাকে আমরা 0.5 ধরতে পারি। তাইলে এ প্লাস বি হচ্ছে 0.5। সেক্ষেত্রে গিনি কোফিশিয়েন্ট হচ্ছে এ বাই এ প্লাস বি, এ বাই এ প্লাস বি। এভাবে আমরা দেখাতে পারি। আমরা এই গিনি কোফিশিয়েন্টটি ওখানে যেরকমটা দেখিয়েছি, এই যে জি ইকুয়ালস টু এ বাই 0.5, এই যে এ বাই এ প্লাস বি, তো এ প্লাস বি মান, এ প্লাস বি এর মান হচ্ছে 0.5। তাহলে 0.5 জি ইকুয়ালস টু এ, তাহলে হাফ জি ইকুয়ালস টু এ, জি ইকুয়ালস টু 2a। এভাবে আমরা জি ইকুয়ালস টু 1/2b পাই। কিন্তু এখানে আমরা আরেকটি পদ্ধতি আছে, যে পদ্ধতি দিয়ে গিনি কোফিশিয়েন্টের মান আমরা বের করতে পারি। আমরা যদি এখানে এই যে আপনি দেখেন, এইটাকে যদি আমরা যদি ধরেন এই মানটা যদি বের করতে পারি, এই এরিয়াটা যদি বের করতে পারি, তাহলে এই এরিয়াটা আমরা সহজে বের করতে পারবো। কারণ হলো এই দুইটার মান হচ্ছে, দুইটার টোটাল হচ্ছে 0.5। তাহলে এটা যদি আমরা বের করতে পারি, 0.5 থেকে এটা বাদ দিলে আমি এই জিনিসটা পেয়ে যাব। তো এই জিনিসটা পেয়ে গেলে আমি গিনি কোফিশিয়েন্ট বা গিনি ইন্ডেক্স খুব সহজে আমি বের করে ফেলতে পারবো, তাই না? এটার জন্য আপনি দেখেন, এটা একটা ট্রাপিজিয়াম, তাই না? এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটাও একটা ট্রাপিজিয়াম। এখানে এই রেখাটা, এটা মনে হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ ঠিক আছে, কিন্তু উম, এইখানে যে বাহুটা আছে, বাহুটাকে আমি জিরু ধরতে পারি। জিরু ধরলে এটাকে আমি ট্রাপিজিয়াম হিসেবে ক্যালকুলেট করতে পারবো। ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে, ট্রাপিজিয়ামের এরিয়া ইকুয়ালস এ প্লাস বি বাই 2 × h। এখানে h হচ্ছে, এটা 0.2, এখানেও 0.2, এখানে 0.2, এখানে 0.2, এটা হলো h। আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এভাবে দুইটি ট্রাপিজিয়ামের দুইটি বাহু আমি যোগ করে, দুই দিয়ে ভাগ করে, এই হাইট দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমার ট্রাপিজিয়ামের এরিয়া বেরিয়ে যায়। তো এইভাবে যদি আমি এই এই যে এরিয়াটা আছে, এটা যদি আমি বের করতে পারি, এই এরিয়াটা বের করতে পারি, এই এরিয়াটা বের করতে পারি, এটা বের করতে পারি, এটা বের করতে পারি, তাহলে সবগুলি যোগ করলে আমার এই এরিয়াটা বের হবে। ঠিক আছে? তাহলে এই এরিয়াটা যখন আমার বের হবে, এই এরিয়াটাকে যদি আমি 0.5 থেকে এটাকে বাদ দিই, তাহলে আমি পাবো এটা, এই এই এরিয়াটা পাবো। তাহলে এই এরিয়াটাকে যদি আমি আবার এ বাই, আমার গিনি কোফিশিয়েন্ট হচ্ছে এ বাই এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে এটা। এই মানকে যদি আমি এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে গিনি কোফিশিয়েন্ট বেরোবে। এখানে এ প্লাস বি এর মান হচ্ছে 0.5, তাহলে এটাকে আমি 0.5 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমার গিনি কোফিশিয়েন্ট বেরিয়ে যাবে। এভাবে আমরা গিনি কোফিশিয়েন্ট
বের করতে পারি। তো আমার শিক্ষার্থীদের কাছে ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট দুই গ্রুপের কাছে আমার একটি কমন টার্ম পেপার থাকবে। সেটি হচ্ছে কনস্ট্রাক্ট এ লরেন্স কার্ভ অ্যান্ড ক্যালকুলেট গিনি কোএফিসিয়েন্ট অফ দ্য ইনকাম অফ ইউর ওন ভিলেজ। রিপোর্টটি তৈরি করতে হবে এভাবে: অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস এন্ড মেথডস, রেজাল্টস এন্ড ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে আমাকে আমার কাছে জমা দিতে হবে। এখানে প্লাগিয়ারিজম করা যাবে না, চ্যাট জিপিটি থেকে সরাসরি তথ্য নিয়ে ব্যবহার করা যাবে না। এই জিনিসগুলো আপনাদের আপনাদের সবার মাথায় রাখতে হবে। এইটা ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট দুই গ্রুপের কাছে এই অ্যাসাইনমেন্টটি থাকলো। আর এই টার্ম পেপার টু, find an empirical study on income inequality measurement and its relation to any environmental quality, and then try to understand it. Based on this, construct a research concept note on the suitable area you desire. এটা রিপোর্ট কনফিগারেশনটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, এক্সপেক্টেড রেজাল্টস, মেথোডোলজি, রেফারেন্স, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আপনারা আমার কাছে জমা দেবেন। তো এইটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি ইনইকুয়ালিটি মেজারমেন্ট করেছে এরকম কোনো একটা এম্পিরিক্যাল স্টাডি আপনি খুঁজে বের করবেন। প্রত্যেকটি ছাত্র আলাদা আলাদা করে পেপার বের করতে হবে। এটাকে বের করে এটা আপনারা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, এবং এটা বুঝে আপনার নির্দিষ্ট এলাকার ইনইকুয়ালিটি মেজার করার জন্য আপনি একটা প্রপোজাল তৈরি করবেন, একটা রিসার্চ কনসেপ্ট নোট তৈরি করবেন। এই কনসেপ্ট নোটের মধ্যে এগুলো থাকবে। এটাই হচ্ছে টার্ম পেপার। এই রেফারেন্সেস গুলো দেখবেন, এগুলো এই আমার আজকের আলোচনাকে বোঝার জন্য অনেক কাজে দেবে। আজকের আলোচনার শেষে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে পারি: অর্থনৈতিক উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা সমাজের সব শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে। ইনকাম ডিস্ট্রিবিউশন কেবল একটি অর্থনৈতিক সূচক নয়, এটি সামাজিক ন্যায্যতার প্রতীক। লরেন্স কার্ভ ও গিনি কোফিসিয়েন্ট আমাদের শেখায় কিভাবে সংখ্যার মাধ্যমে বৈষম্যকে দেখা ও বিশ্লেষণ করা যায়। কিন্তু শুধু সংখ্যাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। এই বৈষম্যের পেছনের বাস্তবতা, শিক্ষা, কর্মসংস্থান, সম্পদের প্রাপ্যতা ও পরিবেশগত অধিকার, এসবের মধ্যে লুকিয়ে থাকে আসল কারণ। আমরা যদি টেকসই উন্নয়ন চাই, তবে আয় বন্টনে ভারসাম্য আনা অপরিহার্য। কারণ আয় বৈষম্য বাড়লে দরিদ্ররা জীবিকার তাগিদে বন, মাটি ও পানি, এই প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে ধনী সমাজের উচ্চ ভোগ সংস্কৃতি আবার নতুন দূষণ সৃষ্টি করে। তাই পরিবেশ ও অর্থনীতিকে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী হিসেবে দেখা উচিত। আয় সমতা বৃদ্ধি মানে শুধু অর্থনৈতিক ন্যায় নয়, বরং পরিবেশগত ন্যায়েরও নিশ্চয়তা। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝতে পারি অর্থনীতি ও পরিবেশের মধ্যে সমন্বয় তৈরি করাই ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের প্রধান লক্ষ্য। আজকে এতটুক পর্যন্ত। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমার কাছে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটিতে এখানেই সমাপ্তি টানছি।